প্রিয় দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন এসএমসি ওরসালান এন্ড মুক্তমত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিক যুক্ত রয়েছেন আলোচনা করবার জন্য। একই সাথে স্টুডিওর বাহিরেও বেশ কয়েকজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা স্টুডিওতে যে দুজন সম্মানিত সিনিয়র সাংবাদিক আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য, আমার ডানে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম, এবং একই সাথে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, তিনি রয়েছেন আমাদের সাথে যুক্ত। আবার অন্যদিকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে দুজনকে কানাডা প্রবাসী সাংবাদিককে আমরা যুক্ত করছি, এবং বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ জনাব ইব্রাহিম খালিদ, তাকেও আমরা যুক্ত করে নিচ্ছি। তবে আমরা আলোচনার শুরুটা করবার পূর্বে একটুখানি জানিয়ে রাখি যে আমাদের প্রথম আলোচনাটা আমরা একটু আর্থিক খাতের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা নিয়ে আমরা কথা বলতে চাই। এবং আমরা জানি যে বাংলাদেশের যে বর্তমানে যে ঘটনাবহুল যে আর্থিক খাতে বিশৃঙ্খলা চলছে, আমরা দেখেছি ক্রিসেন্ট, বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, এই যে নানাভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর থেকে নানাভাবে এই ঋণ জালিয়াতি করা হচ্ছে, ঋণ নিয়ে সেখান থেকে ফেরত দেওয়া হয় নাই, বিদেশের বিভিন্ন জায়গায় সেই ঋণগুলি নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই ঋণের অর্থ দিয়ে বিদেশে অট্টালিকা, পাহাড় পরিমাণ সম্পদ গড়া হয়েছে, পেট্রোল পাম্প করা হয়েছে, ব্যবসা বাণিজ্য করা হয়েছে। তারই কিন্তু একটা সর্বশেষ যে উদাহরণটি, সেটা হচ্ছে পিকে হালদার। এবং সে কারণের জন্য আমরা পিকে হালদার সম্পর্কে আমাদের যে নানা আলোচনা নিয়ে কথা বলবো, এবং তিনি অর্থাৎ 25 তারিখ আজকে বাংলাদেশে আসার কথা ছিল এমিরেটসের একটা ফ্লাইটে, এবং তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, আমানতকারীদের টাকা ফেরত দেবেন, এ ধরনের একটা বক্তব্য দিয়ে তার যিনি আইনজীবী, সে আইনজীবী তিনি জানিয়েছিলেন। কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম যে তিনি দেশে আসছেন না, এবং তার আইনজীবী সেই মর্মে জানিয়েছেন যে পরবর্তীতে যদি কখনো আসে তিনি জানাবেন। তো এই বিষয়ে আমরা প্রথমে একটু কথা বলবার জন্য আমরা জানিয়েছি যে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছে, এবং স্টুডিওর বাইরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালিদ স্যার, তিনি রয়েছেন। অন্যদিকে কানাডা থেকে কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টু, যিনি কানাডা বাংলা মেইল পত্রিকা সম্পাদক হিসেবে কাজ করছেন, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আসলে আলোচনার শুরুটা শহীদুল ইসলাম মিন্টু আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই কারণের জন্য যে আপনার পত্রিকাই কিন্তু কানাডা যাবার পরে সর্বপ্রথমেই পিকে হালদারকে নিয়ে কথা বা সংবাদ পরিবেশন করেছেন, এবং তারপরেই আমরা বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা নিয়ে আমরা খন্দকার ইব্রাহিম খালিদ স্যারের কাছে আসবো। আপনি একটু জানাবেন শহীদুল ইসলাম মিন্টু, আসলে সেখানকার কানাডায় অনেক বাংলাদেশি যারা সেখানে অবস্থান করছে, আপনি নিজেও সেখানে অবস্থান করছেন, সেখানকার বাংলাদেশিদের যারা বাংলাদেশ থেকে নানা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নানা অর্থ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, আপনার সেখানকার মধ্যে দেখাকালীন যে পরিস্থিতি, তার মন্তব্যটা কি আপনার? ধন্যবাদ কিরণ ভাই আমন্ত্রণের জন্য। আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে, এটা খুবই, আমি নিজে বিব্রত হই, লজ্জিত হই। কেন হই? যে বাংলাদেশ থেকে 12,000 মাইল দূরে আমরা কানাডাতে, আমরা যারা এখানে রয়েছি বাংলাদেশিরা, আসলে আমাদের তো বাংলাদেশের প্রতি প্রচন্ড দরদ, এবং প্রবাসীদের একটু বেশি দরদ থাকে, যেহেতু দেশের বাইরে থাকেন তারা। যখন আমরা এই সমস্ত খবরগুলো জানি কিংবা যখন দেখি, তখন আসলে আমরা খুবই বিব্রত এবং লজ্জিত, এবং আমাদের দুঃখ হয় যে এই মানুষগুলো কিভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বের করে বাইরে তারা নিয়ে আসছে। যদি আমি সরাসরি একেবারে পিকে হালদারের কথাটি আসি, জানুয়ারির প্রথম দিকে আমরা প্রথম নিউজ, আমাদের বাংলা মেল পত্রিকা একটি নিউজ করি, আমি যদি একটু দেখাই, যে 35,000 3,500 কোটির লুটেরা এখন কানাডায়, এই শিরোনামে আমরা প্রতিবেদনটি করেছিলাম প্রথমে। আমরা তখন, তিনি কিন্তু অলরেডি কানাডাতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কানাডার একটি শহর মন্ট্রিলের তার প্রচুর বিনিয়োগ রয়েছে রিয়েল এস্টেট খাতে। হঠাৎ করে একজন মানুষ কিভাবে এত বিনিয়োগ করছেন, সেটি কিন্তু আমাদের কখনো সেটা মাথায় আসেনি। মানে বাংলাদেশ থেকে অনেকেই এখানে আসেন, ইনভেস্টর ক্যাটাগরিতে আসেন, সরকারের অপশন রয়েছে যে এই পরিমাণ টাকা যদি আপনি বিনিয়োগ করেন এখানকার আপনি ইমিগ্রেন্ট হতে পারবেন, এরকম একটি কর্মসূচি কানাডা সরকারের রয়েছে। সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে, কিন্তু যখন কেউ কেউ বাংলাদেশ থেকে এসে একের পর এক বড় বড় প্রপার্টি কিনছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে, এইখানে সামাজিকভাবে এবং কমিউনিটিতে নিজেদেরকে প্রতিষ্ঠা লাভের জন্য, নিজেদেরকে সমৃদ্ধির জন্য তারা চেষ্টা করছেন, তখন কিন্তু আস্তে আস্তে আমরা ভাবতে শুরু করি। এরপর যখন আমরা জানতে পারি যে তারা বাংলাদেশ থেকে এইভাবে টাকাগুলো নিয়ে এসছেন, তখন আমরা আসলে বিব্রত এবং লজ্জিত হই। এবং আমি পিকে হালদারের কথা খুব করে বলি যে উনি 2014 সালে কানাডাতে তার যে প্রতিষ্ঠানটি রয়েছে P&L হাল হোল্ডিং ইনক, যে প্রতিষ্ঠানটি, তিনি এবং তার ভাই এই প্রতিষ্ঠানের ডিরেক্টর। এই প্রতিষ্ঠানটি তারা 2014 সালে কিন্তু এখানে শুরু করেন তারা, এবং টরন্টোতে তাদের সেই অর্থে বিনিয়োগ নেই, কিন্তু মন্ট্রিলে তাদের ব্যাপক পরিমাণ বিনিয়োগ রয়েছে, এখানে তাদের বাড়ি রয়েছে।
এবং আমরা যখন রিপোর্টটি করি তখন আমি তাকে কানেক্ট করবার জন্য অনেক চেষ্টা করেছি, একসময় তার সাথে আমি যুক্ত হতে পারি। এবং মজার বিষয় হচ্ছে যে যতগুলো এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, যখন আমরা তাদের বক্তব্যের জন্য জানতে চাই কিংবা কথা বলি, মজার বিষয় হচ্ছে সবাই একই সুরে কিন্তু কথা বলেন। তারা যে অপকর্মটি করেছেন এটি তারা কখনো স্বীকার করেন না এবং বলেনও না। তাদের এটার পক্ষে অনেক যুক্তি রয়েছে যে কি কি যুক্তির কারণে তারা এই পরিস্থিতির শিকার হয়েছে। তারা বলতে চান আসলে এগুলো পরিস্থিতির শিকার, তারা এই অপকর্মগুলো করেননি। জি জি, জনাব মিন্টু নিশ্চয়ই আপনার কাছ থেকে আরেকটু বিশ্লেষণে নিশ্চয় আমরা যাব। তবে এই অর্থ যারা নিয়ে বিদেশে এই বলছেন যে বিনিয়োগ করছে, তারা বলছেন যে তারা পরিস্থিতির শিকার। এটি কিন্তু সাধারণত বলে থাকেন পরিস্থিতির শিকার, কিন্তু তাদের পিছনে কোন গডফাদাররা থাকে সেটিও কিন্তু হয়তোবা আস্তে আস্তে আমরা জানতে পারবো। আমি খন্দকার ইব্রাহিম খালিদ আপনার কাছে আসবো, তবে তার আগে আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সাইফুর রহমান। আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করি পিকে হালদারের কথাটা, যেটি আমাদের প্রবাসী সাংবাদিক মিন্টু বললেন যে তার অনেক সেখানে সম্পদ রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তার ভাইয়ের নামে কোম্পানি রয়েছে। তো এই দেশের অর্থ বিদেশে গিয়ে অট্টালিকা গড়ে তোলা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আপনার পত্রিকা কিন্তু এই সংবাদ প্রচুর পরিবেশিত হয়েছে, দৈনিক যুগান্তরে ছাপা হচ্ছে এবং ধারাবাহিকভাবেও ছাপা হচ্ছে। মূল প্রশ্নটা যেটা, সেটা হলো যে এই টাকাগুলো তো আসলে কিভাবে যাচ্ছে, বৈধভাবে যাচ্ছে না পাচার হয়ে যাচ্ছে, এটা হলো এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই টাকা তিনি কোত্থেকে উপার্জন করলেন, উপার্জনটা বৈধ না অবৈধ। এবং আমরা লক্ষ্য করি যে পুরো টাকাটাই কিন্তু জনগণের টাকা এবং লুট করে নিয়ে যাওয়া টাকা, নানা রকম ধাপ্পাবাজি করে, জগা খিচুড়ি দিয়ে, কৌশল করে টাকাগুলো তারা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটি জানি যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু কোনো টাকা বিদেশে যাচ্ছে না। তাহলে বিদেশে যারা, ধরেন আপনি কানাডার কথা বললেন, আপনি মালয়েশিয়ার কথা বলেন, আপনি সিঙ্গাপুরের কথা বলেন, কিংবা বিশ্বের অন্যান্য জায়গায় প্রচুর বাংলাদেশি আছে যারা এ জাতীয় টাকা লগ্নি করে সম্পদ সৃষ্টি করেছে, ব্যবসা বাণিজ্য খুলেছে এবং বিরাট বিত্ত বৈভবের মালিকানা শো করছে। এবং এটি প্রণীতার জন্য এবং স্বীকৃত। এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে, দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক টাকা পাচার হয়ে গেছে, এবং কিন্তু এই টাকা ফেরত আনার কোনো প্রচেষ্টাটা আমরা দেখি না, অনেক সময় দেখি না এবং দেখিই না বলা যায়। যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে তার সামান্য অংশ কিন্তু ফেরত আনা হয় নাই। কিন্তু রাষ্ট্রযন্ত্র তাহলে কি করছে? আরেকটি ব্যাপার হলো যে, আপনি যে প্রশ্নটা করেছেন যে কাদের সহায়তায়, প্রথমত হলো যে এই টাকাগুলো তারা কিভাবে মারছে, মারার পর কাদের সহযোগিতায় বিদেশ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নিশ্চয়ই একটা বড় চ্যানেল আছে। একজন ব্যক্তির পক্ষে তো এই কাজটি করা খুব দুরূহ, এবং তিনি অনেকের আশ্রয় প্রশ্রয় পান, অনেকের সহযোগিতা পান। সেটি অর্থের বিনিময়ে পেতে পারেন, অন্য কোনো প্রভাবের কারণেও পেতে পারেন। তো সেগুলো আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। পিকে হালদারের আইনজীবী বলেছিলেন যে তিনি দেশে আসবেন, এটি কিন্তু বলা হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে পিকে হালদার যেদিনই দেশে আসবে সেদিনই যেন তাকে গ্রেপ্তার করা হয়। তারপরেই কিন্তু নাটকীয়ভাবে যেটি সিদ্ধান্ত, যে 25 তারিখে তিনি একটি সুনির্দিষ্ট বিমানে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু যখন উচ্চতর আদালত থেকে ওই নির্দেশটি আসলো, তখন কিন্তু তার আইনজীবী একটু ভিন্ন প্রেক্ষাপট দিয়ে মানে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তো এখন প্রশ্ন হলো যে, আমরা মূল জায়গাটাই হলো যে কানাডায় মিন্টু ভাই যেটা বলেছেন যে কানাডায় কিন্তু আমরা জানি যে বাঙালি পল্লী সৃষ্টি হয়েছে। শুধুমাত্র একজন পিকে হালদার বাংলাদেশ থেকে টাকা পাচার করে নাই। কিংবা আপনি যে কথা বলছিলেন, শুরু করছিলেন যে ব্যাংকিং সেক্টরের বিশৃঙ্খলা, সেটি ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলা বলেন, ব্যাংকিং সেক্টরের থেকে টাকা এদিক সেদিক হয়ে যাওয়া বলেন, এটি তো একজন, দুজন, পাঁচজন, 10 জন না। বাংলাদেশে এই সংখ্যাটা অনেক বেশি, যে কারণে কিন্তু আলোচনায় বারবার আসছে। এবং পুরো টাকাটাই জনগণ, সোনালী ব্যাংক, হলমার্ক, ডেস্টিনি গ্রুপ, থেকে শুরু করে অনেকগুলো। এবং যদিও আমরা দেখছি যে হ্যাঁ, এদের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল অনেকেই কারাগারে আছেন, একথা সত্য। কিন্তু এটা তো সব না। কারাগারে থাকার অর্থ তো এই নয় যে ওই জায়গাগুলোতে যারা টাকা রেখেছেন তারা তো অনেকেই টাকা ফেরত পান নাই এবং সর্বশান্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বাচ্চুর কথা তো আমরাও জানি, এখনো পর্যন্ত সেটা তো আমরা এখনো হাতও দিতে পারি নাই। এবং সেখানে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে, অনেককে আসামি করা হয়েছে, কিন্তু তিনি তো এখন
আসামির তালিকায় তিনি যান নাই। জান নাই। তো এরকম একটা অবস্থা কিন্তু আছে। কাজেই এই প্রভাবগুলো অনেক সময় কাজ করে এবং নানা জায়গা থেকে তাদের সহযোগিতা করা হয়, প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়। তো সেটি আমার মনে হয় আর্থিক শৃঙ্খলার জায়গাটা অনেক বড় ব্যাপার, ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলার ব্যাপারটি। কারণ বাংলাদেশে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়ার সামরিক শাসন থেকে এটা অনেক বড় আকারে শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যে ঋণ খেলাপির যে সংস্কৃতি, কিংবা মন্দ ঋণ, কিংবা ঋণ শিডিউলের নামে ছাড় পাওয়া, ঋণ মৌকুব করে নেওয়া, এই ঘটনাগুলো তো এখন একেবারে খুব সহজ সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে। ইব্রাহিম খালিদ স্যার আছেন আমাদের সাথে, শুনবো তার কাছ থেকে। তবে আমি শওকত মাহমুদ ভাই আপনার কাছ থেকে একটু আসি। এখানে কি বলা হয় সব সময় একটা পিছন থেকে রাজনৈতিক কোনো পৃষ্ঠপোষকতা থাকে কিনা, কোনো শক্তি কাজ করে কিনা, তা না হলে বারবার এই যে ঘটনাগুলি ঘটছে আমরা একের পর এক ঘটনা দেখতে পেয়েছি, এবং তারপর কিন্তু যখন দেখি তখন খুব হইচই পড়ে যায় গণমাধ্যমে, কিন্তু পরবর্তীতে আবার এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই যে রাষ্ট্রের মধ্যে আমাদের কোথাও কোনো ত্রুটি আছে কিনা, এই ত্রুটির কারণের জন্য এই ধরনের ঘটনা ঘটছে কিনা বারবার? না, এটা ত্রুটি বলা যাবে না। এটা কথা হচ্ছে যে এটা নীতিহীনতার মধ্য দিয়েই রাষ্ট্র কাজ করেছে এইসব ক্ষেত্রে। কারণ রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া হয়তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাবে না এত টাকা। তো টাকা তো কোনোভাবে গেছে, এবং টাকা তো হেঁটে হেঁটে যায়নি, কোনো একটা চ্যানেলে গেছে, এবং এই চ্যানেলটা আইডেন্টিফাই করা সরকারের জন্য খুব ইজি। এটা আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া যেতে পারে। আন্তর্জাতিক যারা অপরাধ তদন্ত সংস্থা আছে তাদের কাছ থেকে এটা ইজিলি জানা যাবে। এবং ডেফিনেটলি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া, বিশেষ করে শাসক দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ পিকে হালদার টাকাটা নিয়েছে ঋণ হিসাবে, এবং সেই ঋণের টাকা ওখানে নিয়ে গিয়ে সেখানে তারা ইনভেস্ট করছে। আর আমাদের এখানে তার আইনজীবী বলছেন যে তিনি ফেরত আসবেন। হয়তো সে একটা ডিল করতে চেয়েছিল যে আমাকে যদি গ্রেপ্তার করা না হয় বা আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমি টাকাগুলো ফেরত দিয়ে দেবো। কিন্তু এই ব্যাপারে উচ্চ আদালত কঠিন অবস্থান নিয়েছে যে না, তোমাকে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। কৌশল হতে পারে, টাকা ফেরত দিয়ে দেবো যদি বলছেন। হ্যাঁ, এটা কৌশলও হতে পারে। হয়তো ওই কিস্তিতে দেওয়া শুরু করলে এক পর্যায়ে দেখা গেল দেওয়া বন্ধ হয়ে গেছে। তা আমাদের এখানে যে এই রাজনীতিবিদরা, যারা ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়েছেন, যারা ঋণ খেলাপি, এমনকি শেয়ার বাজারে যারা কেলেঙ্কারির সঙ্গে 96 কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন, তারা তো এখন সরকারের উচ্চ পর্যায়ে বসে আছে। তো সরকার তো জানে যে তারা এই অপকর্মের সঙ্গে জড়িত। তারপরে তাদেরকে যখন করা হয়, উচ্চপদে নিয়োগ দেওয়া হয়, তখন তো বোঝাই যায় যে সরকারের পৃষ্ঠপোষকতা আছে। একই সঙ্গে আপনি ধরতে পারেন যে বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু, তাকে তো গ্রেপ্তারই করতে পারে না। মানে একদিন বোধহয় কোনোভাবে দুদকে ডেকে এনেছিল, ওরা তিনি খুব বিরক্ত তাকে ডাকায়, এবং তিনি সসম্মানে তিনি আবার দুদক থেকে বিদায় নিয়েছেন। তারপর আব্দুল হাই বাচ্চুর কোনো খোঁজ পাওয়া যায় না, এবং কেউ তাকে কোনো জিজ্ঞেসও করে না। এবং আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে টাকাগুলোকে ফিলিপিন্সে চলে গেল, সেটা নিয়ে কোনো তদন্ত রিপোর্ট যে দেওয়ার কথা ছিল সেটা দেওয়াই হয়নি, এবং এটা কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়েও জানা যায়নি। তো আমাদের এই ধরনের অনেক বিষয় রয়েছে, যেমন বিদেশে টাকা পাচার হয়েছে, বিদেশি ব্যাংকে বাংলাদেশের মানুষের এত টাকা, এটা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্ত রিপোর্ট প্রকাশ করছে। তো সেই অনুযায়ী তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জি, দেখি আমাদের খন্দকার ইব্রাহিম খালিদ, আপনি অনেকগুলি বিষয়ে তদন্ত করেছেন, তদন্তের ফলাফল হয়তো আলোর মুখ দেখানো সম্ভব হয়েছে কিনা সেটি জানেন। আপনি শেয়ার বাজার নিয়ে অনেক কথা বলেছেন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য আপনার অনেক মন্তব্য, অনেক লেখা, অনেক গবেষণা রয়েছে, প্রতিবেদনও রয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আজকে যেটা আমরা আলোচনা করলাম, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা চলছে, এই যে বারবার একটা কথা বলি, হলমার্ক, ডেস্টিনি, সোনালী ব্যাংক, এই যে বিভিন্ন জায়গা থেকে এই অর্থগুলো নিয়ে গিয়ে, সাধারণ মানুষের অর্থগুলো নিয়ে গিয়ে বিদেশে চলে গেল, দেশেও সেই সম্পদ লুট হয়ে গেল। তো আপনার এই পর্যবেক্ষণে আপনি সর্বশেষ এই আজকের দিন পর্যন্ত বাংলাদেশের আর্থিক খাতকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আমাদের আর্থিক খাতের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা। কিন্তু করুণ অবস্থাকে ঢেকে রাখার ব্যবস্থা হচ্ছে, একটু আগে আমাদের সাংবাদিক বন্ধু যেটা বললেন, সরকারের মধ্য থেকেই। যেমন একেবারে কুঋণ, যেটা মানে সেই 72 সাল থেকে, সেটাকে বলা হচ্ছে যে 2% টাকা জমা দিয়ে ওটাকে ভালো করে ফেলা যাবে। এটা কি হয়? তো সেই জন্য, এবং সেটা করেছেন কারা? সরকারেরই জনৈক অ্যাডভাইজার, যিনি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, তিনি এই পিছন থেকে কলকাঠি নাড়ছেন এগুলো। আর সামনে থেকে তো অর্থমন্ত্রী অবশ্যই দায়ী এর জন্য। তো এইগুলো একটা ব্যাপার। এখন আমি আসি যে এই পিকে হালদারের ব্যাপারটাতে আসি।
পিকে হালদারের অনেক কথা বলা হয়েছে। আমার প্রথম কথাই হলো যে উনি পাঁচটা এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসকে লুট করেছেন। তো এতগুলো লুট করার পরেও তিনি এতদিন ধরা পড়লেন না। এই যে হাজার হাজার কোটি টাকা পার করলেন, সেটা তো একদিনে হতে পারে না। আমরা শুনলাম কানাডার সাংবাদিকের কাছ থেকে যে 14 সাল থেকে তিনি সেখানে ইনভেস্ট করছেন। তারও আগের থেকে হবে, তবে 14 সালই ধরে নেই, 14 থেকে 19, 5 বছর। এই স্বাভাবিক কথা, কারণ হাজার হাজার কোটি টাকা একদিনে মারা যায় না। 5 বছর যাবৎ যে টাকাটা মারা হলো, তার জন্য প্রাইমারিলি দায়ীকে আমি তো মনে করি যে দায়ী হলো বাংলাদেশ ব্যাংক। কারণ বাংলাদেশ ব্যাংক হলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সুপারভাইজার। তাকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে এইসব চুরি বন্ধ করার জন্য। যেমন উদাহরণ হিসেবে বলি, ব্যাংকিং কোম্পানি আইনেও আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আইনেও আছে যে ওই সব জায়গার কোনো ডাইরেক্টরকে বাংলাদেশ ব্যাংক কোনো নোটিশ ছাড়াই সরিয়ে দিতে পারবে। ম্যানেজিং ডিরেক্টরকে উইদাউট এনি নোটিস তাকে অপসারণ করতে পারবে। এমনকি যদি বড় রকমের কিছু হয়, পুরো বোর্ড ভেঙে দিতে পারবে। তো এত সমস্ত মারাত্মক মারাত্মক ক্ষমতা নিয়ে একটুখানি আমরা একটু জানতে চাই বা যুক্ত করি যে এই যে বাংলাদেশ ব্যাংকের কথা বারবার আমরা বলি, কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি করতে পারছে না। এর পিছনে কি বাংলাদেশ ব্যাংকের পিছনে কি এমন কোনো শক্তি আছে কি না যে তারা করতে চাইলেও করতে পারে না? সে জায়গায় আপনার বিভিন্ন গবেষণায় আপনি কি দেখেছেন? সেটা আছে, তবে পিকে হালদারের ব্যাপারে তার চাইতে বেশি হলো আমি দাবি করব বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত এবং সম্ভবত, প্রমাণ না হলে তো বলা যায় না, টাকার বিনিময়। কারণ বাংলাদেশ ব্যাংক তাহলে কেন এটা কোনো হতে পারে? আমি তো বাংলাদেশ ব্যাংকে ছিলাম, এবং বাংলাদেশ ব্যাংকে তখন আওয়ামী লীগ সরকারই ছিল দেশে, এবং আওয়ামী লীগের চট্টগ্রামের যিনি সভাপতি বাবু, তিনি ছিলেন ইউসিবিএল এর চেয়ারম্যান। তাকে সহ আমরা ভেঙে দিয়েছিলাম। আমার মনে আছে কিবিয়া সাহেব অর্থমন্ত্রী আমাকে ফোন করলেন, খালেদ সাহেব আপনি ভেঙে দিলেন, ভালো কথা, কিন্তু আমাকে এটা জানাবেন না। আমি বলেছিলাম যে আপনি অর্থমন্ত্রী, আপনাকে পলিটিক্সে আছেন, আপনাকে জানালে আমি কাজটা করতে পারতাম না, আমার দায়িত্ব অবহেলা হতো। উনি আর কিছু বলেননি। তো করলে কেন করা যাবে না? বড় জোর সরিয়ে দেবে, ঠিক আছে, সরে যাব। তো করা যায়, ক্ষমতাও আছে, কিন্তু এরা করেনি কারণ এরা সুবিধা গ্রহণ করেছে। তবে নিচের পর্যায়ে বলবো না, কোনো এক্সিকিউটিভ ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার অথবা ডেপুটি গভর্নর এর মধ্যে জড়িত, ইভেন গভর্নরও জড়িত কিনা খুঁজে নিয়ে দেখা যেতে পারে। কারণ বাংলাদেশ ব্যাংক, এটা তো বাংলাদেশ ব্যাংক তদন্ত করতে পারবে না। আমি সেজন্য প্রস্তাব রাখছি যে যেহেতু এটা একটা ক্রিমিনাল একটা অফেন্স, সেই জন্য সিআইডি ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ ব্যাংকের উপরে তদন্ত করবে যে বাংলাদেশ ব্যাংক কেন তার উপরে দায়িত্ব যে ছিল পালন করলো না, কেন যে শাস্তি দেওয়ার কথা ছিল দিল না। যদি 3 বছর আগে শাস্তি দেওয়া হতো, বোর্ড ভেঙে দেওয়া হতো, তাহলে এত বড় ঘটনা। তার মানে আপনি মনে করছেন যে বাংলাদেশের একেবারে আপাতমস্তক উপর থেকে মধ্য পর্যায় পর্যন্ত প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ইনভলভমেন্ট রয়েছে। ইভেন আপনি গভর্নরের কথাও এখানে মেনশন করার চেষ্টা করেছেন, তারও নলেজ আছে বলে মনে করছেন? জি, কারণ তাহলে হয় এটা তো নিচে কোনো ক্লার্ক এটা করতে পারে না, কোনো জুনিয়র অফিসার এটা করতে পারে না। এটা করতে হলে আমি তো মনে করি যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, ডেপুটি গভর্নর এর মধ্যে কেউ না কেউ জড়িত, এটা আমার পরিষ্কার অভিমত। সেই জন্য জি জি, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শেষে শহীদুল ইসলাম একটু আপনার কাছে আসি। আপনাদের কাছে কি পিকে হালদারের সর্বশেষ কোনো তথ্য আছে কিনা, তিনি কোথায় আছেন, বা আপনাদের যেহেতু কানাডায় থাকেন আপনি তার সম্পর্কে খোঁজখবর রাখছেন, তিনি কোথায় আছেন বলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এখন? হ্যাঁ, এই সংক্রান্ত কিরণ ভাই আমি বলে একটু তথ্য আছে, কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। যেহেতু ইব্রাহিম খালিদ স্যার বাংলাদেশ ব্যাংক নিয়ে বলেছেন, যেমন আমরা যেহেতু তার বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং প্রচুর কাগজপত্র সংগ্রহ করেছি, কয়েকটা জিনিস আমি যদি আপনাকে তথ্য দিই তাহলে আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটেছে। পিকে হালদারের কে নিয়ে আলোচনা শুরু হয় কিন্তু গত বছর যখন ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয় তখন, কারণ দুদক তখন 43 জনের বিরুদ্ধে একটি তালিকা তৈরি করে এবং তাদেরকে নোটিশ পাঠায় দুদক, তার মধ্যে তিনি ছিলেন। এবং দুদক কিন্তু তাকে 14 নভেম্বর, গত বছরের 14 নভেম্বর তাকে আদালতে 14 নভেম্বর দুদকে হাজির হবার জন্য তাকে নির্দেশ দেন, এবং 3 অক্টোবর 3রা অক্টোবর
তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং পিকে হালদার কিন্তু বিদেশ যাত্রায় যখন তার নিষেধাজ্ঞা দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু তিনি বাংলাদেশ ত্যাগ করেন, আগে না, কিন্তু নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এবং বাংলাদেশ ব্যাংক যে প্রতিবেদনটি দেয়, আমি আরেকটু জোর দিয়ে বলতে চাই, এবং আমার কাছে সে ডকুমেন্টসটি রয়েছে, দুদক কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা বিএফআইইউ, তাকে কিন্তু দুদক অনুরোধ করে পিকে হালদারের আর্থিক লেনদেন নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য। তখন প্রথম বাংলাদেশ ব্যাংক হচ্ছে উদ্যোগটা নেয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কোন উদ্যোগই ছিল না তাকে নিয়ে। যেটি ইব্রাহিম খালেদ স্যার বলেছেন, আমার কাছে 4টি আর্থিক প্রতিষ্ঠানের স্টেটমেন্ট রয়েছে যেটি সরাসরি পিকে হালদার নিয়ন্ত্রণ করতেন। এবং আরেকটি ইনফরমেশন আমি দিয়ে তার তথ্যটি দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রীতিশ কুমার হালদার, লীলাবতী হালদার, পিকে হালদারের পরিবারের একজন, তার অ্যাকাউন্টে 160 কোটি টাকা জমা হয়েছিল 3জন ঋণ গ্রহীতার অ্যাকাউন্ট থেকে, যাদেরকে রিলায়েন্স ফাইন্যান্স থেকে পিকে হালদার ঋণ করিয়ে দিয়েছিলেন, তখন তিনি সেটার এমডি ছিলেন। কারো অ্যাকাউন্টে 160 কোটি টাকা জমা হচ্ছে, ওই ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক সেটি কোনো মনিটরিং করেনি, কোনো প্রশ্ন করেনি, কোত্থেকে টাকা আসলো, কিসের টাকা আসলো, এভাবে অনেক রকম লুটপাট হয়েছে। তো এগুলো তো মানে ইনফরমেশন গুলো দেখলে আমরা বুঝতে পারি কেন হচ্ছে। আর সর্বশেষ যেটি আপনি বলেছেন তার অবস্থান, আমি সর্বশেষ যেটি জেনেছি, আমি তার পরিচিত যারা রয়েছেন অনেকের সাথে কথা বলেছি, উনি মূলত নেপাল এবং ভারতে অনেক বেশি সময় অবস্থান করেন, কানাডাতে খুব বেশি না। আর এই মুহূর্তে তিনি দুবাইতে অবস্থান করছেন আসলে, কারণ তার একটি পরিকল্পনা ছিল দেশে ফিরবেন, এবং তার লোকজন যারা আমাকে জানিয়েছেন যে তাদের একটি ডিল হবার কথা ছিল যে উনি দেশে ফিরবেন, তাকে আসলে মূলত সরাসরি গ্রেপ্তার না করে তাকে একটি বিশেষ ব্যবস্থায় নেওয়া হবে, এবং সেখানে বসে তিনি অফিস পরিচালনা করতে পারবেন, এবং তিনি তার যে লোন গুলো রয়েছে, যে টাকাগুলো বলা হচ্ছে তিনি তসরুপ করেছেন কিংবা মেরে দিয়েছেন, সে টাকাগুলো গ্রাহকদেরকে ফিরিয়ে দেবার জন্য উনি কাজ করবেন। এই সর্বশেষ তথ্য আমাদের কাছে। জি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইব্রাহিম খালেদ স্যার, একেবারে লাস্ট 30 সেকেন্ডে কি আপনি আর কোনো মন্তব্য করবেন কিনা, যেটি আমরা আমাদের প্রবাসী সাংবাদিক মিন্টু ভাইয়ের কাছ থেকে শুনলাম? হ্যাঁ, উনি যেগুলি বলেছেন সবগুলি সত্যি, আমি অনেকটাই জানি, সেই জন্য আমি ওটা কোনো দ্বিমত করবো না। তবে এখন কথা হলো যে বাংলাদেশ ব্যাংককে এইভাবে যদি চলতে দেওয়া হয়, তাহলে শুধু পিকে হালদার না, পুরো ব্যাংকিং সেক্টর ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়বে। সেই জন্য বাংলাদেশ ব্যাংককে আগে যেমন শক্তিশালী ছিল অমন শক্তিশালী করতে হবে। সেটা করতে হলে পলিটিক্যাল উইজডম দরকার, এবং পলিটিক্যাল উইল তো অবশ্যই দরকার। সেইটির তীব্র অভাব অনুভব করছি, কারণ পলিটিক্যাল সরকারকে যারা অ্যাডভাইস করছেন এই ব্যাপারে, শুধু অ্যাডভাইস না, ইভেন অ্যাক্ট করছেন, তারা হলো এই দুর্বৃত্তদের দলের লোক। তো সেই জন্য ওদেরকে সরিয়ে ক্লিন লোককে বসাতে হবে, যারা সরকারকে এই ব্যাপারে অ্যাডভাইস করবে। মানে বর্তমানে যারা আছেন তাদের সম্পর্কে কোনো মন্তব্য আছে? আপনি বলছিলেন যে তাদেরকে সরিয়ে ক্লিন লোকদেরকে বসাতে। হ্যাঁ, বর্তমানে যারা অ্যাডভাইস করছেন সরকারকে, এরা হলো ওই আমাদের শেয়ার কেলেঙ্কারির লোক, এরা হলো ব্যাংকের ডিফল্টারদের লোক, এরা খুবই দুর্নীতিগ্রস্ত লোক। এবং এদের একজনের কথা বলবো, যিনি আইএফআইসি ব্যাংকে অনেকটা লুটপাটের মাধ্যমে প্রথম টাকা পয়সা জোগাড় করেছিলেন, অর্থাৎ বিল পারচেস করিয়েছিলেন সেই চট্টগ্রাম থেকে, এবং সেই বিল পারচেসের কোনো টাকা ছিল না, মানে এমনি নিয়েছেন তারা। এখানে এসে যখন অনেক টাকা হয়ে গেল, মরহুম সাইফুর রহমান সাহেব মন্ত্রী, উনি তখন ডেকে মীমাংসা করে দিলেন যে ঠিক আছে, এটা ক্রিমিনাল চার্জ করবো না, কিন্তু তুমি দায়িত্ব নাও। তখন সবগুলোকে একত্র করে তাকে দেওয়া হলো, যে তার লোনের দায়িত্ব দেওয়া হলো। সেই লোন আজ পর্যন্ত শোধ হয়নি। জি, আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের মাথাপিছু যে আয় 2025 সালে ভারতকে ছাড়িয়ে যাবে বলে আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সেটা নিয়ে আমাদের এক ধরনের তৃপ্তি আমরা দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে প্রবৃদ্ধির তুলনামূলক বিশ্লেষণে 2025 সাল নাগাদ বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে বলে আইএমএফ তাদের একটা পূর্বাভাস দিয়েছে সাইফুল ভাই, এবং সেক্ষেত্রে বলছে যে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি 1887.97 মার্কিন ডলার, আর ভারতের মাথাপিছু জিডিপি হবে 1877 মার্কিন ডলারে দাঁড়াবে। তো সে অবস্থার ব্যাপারে আসলে এই বিষয়টা কি, এখানে কি যোগ বিয়োগের কোনো হিসাব নিকাশের কোনো কিছু আছে কিনা? যদিও প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি আমার সরাসরি শিক্ষক, তিনি যুক্ত রয়েছেন, তার কাছ থেকে শুনবো শেষে। তবে আপনি কি মনে করেন কি এখানে যোগ বিয়োগের কোথাও কি কোনো কিছু আছে কিনা, যে আমরা
এত বড় একটা অবস্থানে যাচ্ছি বলে মনে করা হচ্ছে? ওনার কাছ থেকে আগে আচ্ছা শুনলে ভালো আচ্ছা হতো। ঠিক আছে, আমরা প্রফেসর মোস্তাফিজ স্যার আপনার কাছ থেকে একটা শুনতে চাচ্ছি এবং আপনার শোনার পরেই আমাদের দুই সিনিয়র সাংবাদিক কথা বলবে। যেটি আমি বলছিলাম যে পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে 2020 সালে বাংলাদেশের জিডিপি 3.8% বৃদ্ধি পাবে এবং ভারতের জিডিপি বলা হচ্ছে 10.3% কমবে। আবার অন্যদিকে যেটি আমাদের বলা হচ্ছে যে আমরা 2024 সালের মধ্যে তাদেরকে ছাড়িয়ে যাবে। এই যে সার্বিক বিশ্লেষণটা যেটি আমি সাইফুল বাগে জানবার চেষ্টা করলাম যে এখানে কি আসলে যোগ বিয়োগ বা কোথাও কি কোনো রকম কোনো বিষয় আছে কিনা যেটার জন্য হয়তো বা আমরা ভারতকে ছাড়িয়ে যাবে বলে বলা হচ্ছে? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ কিরণ। যেটা আইএমএফ করেছেন তারা একটা প্রাক্কলন করেছেন যে 2020 সালে যদি ভারতের যে প্রবৃদ্ধি, তারা বলছেন যে এটা 10% ঋণাত্মক হবে এবং বাংলাদেশের প্রবৃদ্ধি এটা 4% ইতিবাচক প্রবৃদ্ধি হবে। এটা যদি হয় তো তাহলে আমরা, আপনি যেটা বললেন যে $1888 হবে, মার্কিন ডলার হবে বাংলাদেশে মাথা পিছু জিডিপি, এবং ভারতের হবে 1877। এটা একটা প্রাক্কলনের ভিত্তিতে করা হয়েছে, প্রবৃদ্ধির প্রাক্কলন। এবং এটা যদি হয় তাহলে অবশ্যই বাংলাদেশের মাথা পিছু জাতীয় আয় আমরা প্রথমবারের মতো আমরা ভারতকে ক্রস করব। এবং আমরা যদি দেখি গত 3 দশকে কিন্তু প্রতি দশকে বাংলাদেশ তার প্রবৃদ্ধি 1% করে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, এবং আমরা যদি গত 10 বছরে দেখি এটা প্রায় গড়ে 7-এর কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে ভারতের যদি আমরা দেখি তাহলে ভারতের প্রবৃদ্ধির মধ্যে বেশ ভোলাটিলিটি ছিল, উঠানামা ছিল। এখন এই প্রাক্কলন যেটা করা হয়েছে এটা 2020-এর জন্য করা হয়েছে। আর আপনি যেটা বললেন সেটা হলো যে 2021-এ কিন্তু তাদের আবার যেটা প্রাক্কলন করা হচ্ছে, তখন কিন্তু আবার ভারত আমাদের থেকে কিছুটা এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ যেভাবে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে, তাহলে 2025-এ যে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাথা পিছু জাতীয় আয় $2760 হবে, ভারতের হবে $2730। সেটা হয়তো আরো একটু টেকসই হবে যদি এইভাবেই আমরা যদি এবার কি আমরা কি করোনা কালে কোনো সময়টাকে বাদ দিয়ে কি সেটাকে সেই জায়গাটাকে দেখানো হচ্ছে? যেহেতু 2020 সালের কথা বলা হচ্ছে, সুতরাং 2020 সালে তো পুরোটাই করোনার প্রেক্ষিতেই প্রবৃদ্ধি। এখন বাংলাদেশের প্রবৃদ্ধি তারা ধরেছেন 4%, আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংক ধরেছে 1.6%, আবার এডিবি ধরেছে 6.5%। বাংলাদেশ সরকারের বিবিএস এর যে প্রাক্কলন সেখানে আবার 8% ধরা হয়েছে। তো আইএমএফ এরটা যদি আমরা ধরি যে ভারতেরটা 10% ঋণাত্মক হবে এবং আমাদেরটা 4%-এর কাছাকাছি যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে আগামী বছর যদি যেটা নাকি তারা বলছেন যে আবার ভারত আমাদেরকে ক্রস করে যাবে, তো তাহলে কি আমরা এই বছরেরটায় আমরা খুব উল্লসিত হলাম আর আগামী বছরে কি আমরা কিছুটা হতাশ হব? আমি এটা মনে করি না। কারণ কয়েকটা জিনিস, এক হলো যে বাংলাদেশের যেটা আর কি মাথাপিছু যেটা বলা হচ্ছে, এটার পেছনে কিন্তু আরেকটা স্টোরি আছে। সেটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের যে মানব সম্পদ উন্নয়নের যেসব সূচক আছে, আমাদের অন্যান্য আর্থসামাজিক যেসব সূচক আছে, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার, আমাদের শিশুদের প্রাইমারি স্কুলে যাওয়ার যে হার, এগুলো যদি আমরা বিবেচনায় নেই তাহলে কিন্তু অমর্ত্য সেনও অনেক সময় বলে থাকেন যে ভারত থেকে বাংলাদেশ সামনের দিকে আছে। সুতরাং আগামী বছর যদি আবার কিছুটা আমরা পিছিয়ে পড়ি, সেটা আমি অতটা চিন্তিত না। কিন্তু এখানে আরেকটা যেটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা এগুলা বলি কিন্তু হলো যে নমিনাল জিডিপি, মানে হলো যে চলতি মূল্যে, কিন্তু এটার সাথে চিন্তা করতে হবে যে ক্রয় ক্ষমতার মূল্য কত। সেই ক্রয় ক্ষমতার মূল্যে কিন্তু ভারত এখনো আমাদের থেকে 20% এগিয়ে আছে। কারণ $1 বাংলাদেশে ক্রয় ক্ষমতা আর $1 সমপরিমাণ ভারতের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জীবনযাত্রার মান কিন্তু ক্রয় ক্ষমতা ডলারের উপরে নির্ভর করে, নমিনাল ডলারের উপরে না। কারণ আমি তো ওই ডলারটা দিয়ে কি ক্রয় করতে পারি সেটা, তো সেদিক থেকে কিন্তু আমরা এখনো ভারত থেকে এই নমিনাল ডলারে কিছুটা আমাদের মাথাপিছু আয় বেশি থাকলেও ক্রয় ক্ষমতার নিরিখে কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের চেষ্টা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রেখে ক্রয় ক্ষমতা আমাদের জনগণের বৃদ্ধি করতে পারলে
তখন হয়তো একটা সময় আসলে আসবে আলোচনা সেই জায়গাটাই দাঁড়াচ্ছে, আসলে মানুষের মধ্যে একটা খুব উচ্ছ্বাস যে আমাদের জিডিপিতে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আপনি যেটি বললেন সেটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতা আসলে কতখানি, আমরা যে পরিমাণে বেতন পাচ্ছি বা আমরা যে পরিমাণে উপার্জন করছি সেই উপার্জিত অর্থ দিয়ে আমরা কি আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা খরচ মিটাপ করতে পারছি কিনা, বাড়ি ভাড়া দিতে পারছি কিনা, আমরা আলু পেঁয়াজ বা অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছি কিনা, সেই জায়গাটাই কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা, যেটা আপনি বলেন। আমি সাইফুল ভাই আপনার কাছে আসবার আগে আমি একটু স্বাগত ভাইয়ের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করি, যেটি প্রফেসর মোস্তাফিজ স্যার বললেন যে আমাদের ক্রয় ক্ষমতার জায়গাটা আসলে সেভাবে আমরা পিছিয়ে রয়েছে, যদিও জিডিপিতে আমরা হয়তো বা ভারতের সাথে এক ধরনের কম্পিটিশন দিয়ে কাছাকাছি অবস্থানে আছি, একবার পিছাবো আবার আগাবো, সেই অবস্থা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের যে চ্যালেঞ্জটা সেটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, জিডিপির প্রবৃদ্ধির হার নিয়ে সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা সরকারের অর্থ মন্ত্রণালয়ের দাবি এবং বেসরকারি গবেষণা সংস্থাগুলোর হিসাবের মধ্যে কিন্তু সবসময় আমরা একটা পার্থক্য দেখি, যেটা সরকার বলছে যে 4% বা 5% প্রবৃদ্ধি হয়েছে করোনার মধ্যে। সিপিডির সংবাদ সম্মেলনে আমরা শুনলাম যেটা 1.5%-এর মতো হবে। এই ক্যালকুলেশনের বিষয়ে এটা কিন্তু একটা পার্থক্য আছে এবং সরকারের এটা বাড়িয়ে বলার একটা বিষয় আছে। এখন ডক্টর মুস্তাফিজ যে কথাগুলো বললেন, এই কথাগুলোর সঙ্গে একটা প্রাসঙ্গিক সত্য হচ্ছে আমাদের এই করোনার প্রাদুর্ভাবের আগে থেকেই অর্থনীতির সব সূচক কিন্তু নিম্নগামী ছিল। করোনার কারণে না, করোনার আগে থেকেই ছিল, এবং করোনা এটাকে হয়তো আরো স্ফীত করেছে, নিম্নগামিতাকে আরো স্ফীত করেছে। এই কথা সবাই মানেন যে জিডিপির যেভাবে বাড়ছে সেই সময় কর্মসংস্থানও কিন্তু বাড়েনি। আমাদের একটা রিভার্স কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থান কমে গেছে। মানুষের জিডিপির বাড়লে মানুষের কর্মসংস্থান বাড়ে, এই ক্রয় ক্ষমতা বাড়ে, কিন্তু আমাদের হয়েছে এটা উল্টো। এবং করোনার সময় আমাদের অনেক মানুষ, তাদেরই জরিপে আমরা দেখেছি যে তারা আরো গরিব হয়ে গেছেন, বিদেশ থেকে অনেক লোক ফিরে চলে আসছে, আয় কমে গেছেন এবং কর্মসংস্থান হয়নি। এবং এই চিত্র তখন আমার জিডিপির প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে আমার উল্লম্ফন করার বা এত আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি দেখছি চোখের সামনে মানুষের আয় কমে গেছে, মানুষ যে দুবেলার খাওয়ার বদলে এক বেলা খাওয়াকে প্রেফার করছে, এবং রিভার্স ইমিগ্রেশন হচ্ছে, শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে যেহেতু তার আয় কমে যাচ্ছে, গ্রামে তার জীবনযাপনের ব্যয় কম। তো এই চিত্রের সঙ্গে আমার এই চিত্রের মিল খায় না। আর আরেকটি কথা, যুক্তরাষ্ট্রের একজন খুব নামকরা সাংবাদিক আছেন, নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট টমাস ফ্রিডম্যান, তার একটা খুব বিখ্যাত বই আছে, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, মানে গরিব দেশগুলোর সঙ্গে প্রযুক্তির ক্ষেত্রে যে কি একটা চমৎকার তৈরি হয়েছে। টমাস ফ্রিডম্যানের একটা খুব মূল্যবান কথা আছে, সেটা হচ্ছে যে পরকীয়া করলে জিডিপি বাড়ে। কীভাবে বাড়ে? তো মনে করেন আপনি নীতি বহির্ভূতভাবে আপনার স্ত্রী আছে, আরেকজনের সঙ্গে প্রেম করছেন, তাহলে স্ত্রীকেও একটা শাড়ি কিনলে আপনার ওই প্রেমিকাকেও একটা শাড়ি কিনে দিচ্ছেন, আপনি তাকে ফ্ল্যাট দিচ্ছেন, পাশাপাশি দুরকম ব্যয় হচ্ছে। যদি পরকীয়া না করলে কিন্তু আপনার বাড়তি ব্যয়টা হতো না। এখন এই ব্যয়ের ফলে মানে মানুষের ব্যয় মানে সরকারের আয় এবং জিডিপির সাইজও বড় হচ্ছে, প্রবৃদ্ধিও হচ্ছে। এখন আমরা কোন পন্থায় প্রবৃদ্ধি করবেন? এটা আপনাকে প্রবৃদ্ধিতে আসলে দিন শেষে কি হচ্ছে? এখন মনে করেন সম্রাটের ক্যাসিনোর মাধ্যমে আপনার এক ধরনের প্রবৃদ্ধি হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে, জিকে শামীমের হচ্ছে, পাপিয়ার হেরেমখানার মাধ্যমে আরেক ধরনের হচ্ছে। এখন আপনি জিডিপি বাড়ানোর জন্য কোন কৌশলে যাবেন? এখন বড় বাংলাদেশের জিডিপির আকার বেড়ে গেছে, মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু কর্মসংস্থান করতে সেইভাবে নাই। আপনি বিদেশে যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী শিল্প খাতে এটা বিনিয়োগ হয়নি, বিদেশে পাচার হয়ে গেছে। তো জিডিপির এই প্রবৃদ্ধির হার নিয়ে এবং এই বাস্তবতা নিয়ে এটা আমার মধ্যে মনে একটা সবসময় সংশয় কাজ করছে। নিশ্চয়ই ডক্টর মুস্তাফিজ আমাদের সাথে রয়েছেন এবং আমরা একটু যুক্ত করতে পেরেছি অধ্যাপক ডক্টর সৈকত সিংহ রায়কে, যিনি পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, তাকে আমরা একটু যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। ডক্টর সৈকত আমাদের সাথে দেখেছেন যে বাংলাদেশে দুজন প্রতিযোগিতা সাংবাদিক যুক্ত আছেন, জনাব সাইফুল্লাহ আলম এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, তারা রয়েছেন, এবং একই সাথে ডক্টর মুস্তাফিজও তিনি আমাদের সাথে অনলাইনে রয়েছেন। আমি ডক্টর সৈকত আপনার কাছে একটুখানি জানবার চাই, ভারতের মানুষের মধ্যে এই যে আমাদের জিডিপিতে বেড়ে যাওয়ার মধ্যে আমরা কিছু কিছু গণমাধ্যমে, আমি আনন্দবাজারও দেখেছি যে তাদের মধ্যে এক ধরনের মনের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়েছে যে বাংলাদেশ কি আসলে একটা ছোট্ট রাষ্ট্র, তারা কি এগিয়ে গেল কিনা। আপনার বিশ্লেষণ আসলে পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আসলে কি এই জিডিপির মধ্যে, যেটি ডক্টর মোস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম, যে আমাদের ক্রয় ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, আমাদের এখন শহরের লোকেরা তারা গ্রামে চলে যাচ্ছে করোনার কারণের জন্য, অনেকগুলি বাসাবাড়ি কিন্তু ভাড়া হচ্ছে না, দেখতে পাচ্ছি আমরা, টুলেট ঝোলানো আছে। তো সার্বিক অবস্থায় আপনি এই জিডিপির যে বৃদ্ধির কথা বাংলাদেশে বলা হচ্ছে, আপনি ভারত আর বাংলাদেশের তুলনায় আপনি সেটাকে কীভাবে দেখছেন?
দেখুন, 2020 সালটা খুব অস্বাভাবিক একটা বছর। হ্যাঁ, সেই বছরে দুটো ভারত অর্থনীতিকে এইভাবে তুল্যমূল্য বিচার করাটা বোধহয় সমীচীন নয়। প্রথম কথা, আমি মোস্তাফিজুর ভাইয়ের কথা সেই ধরে এগিয়ে বলবো যে দুটো অর্থনীতিকে এইভাবে এই বছরের জন্য তুল্যমূল্য বিচার করাটা উচিত নয়। তৃতীয়, যে বাংলাদেশের মতো ভারতবর্ষেও কিন্তু বা সমগ্র পৃথিবীতে জিডিপি বৃদ্ধির হার বোধহয় তলানিতে গিয়ে থেকেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে আরো অর্থনৈতিক যে সূচি, যে সেইগুলো যদি আপনি দেখেন, আনএমপ্লয়মেন্ট প্রত্যেকটা দেশে, এই যে রিভার্স মাইগ্রেশনের কথা বলা হচ্ছিল, প্রত্যেকটা দেশে সাংঘাতিক হারে বেড়ে গেছে, কর্মসংস্থান নেই, এবং তার সঙ্গে বৈষম্য ভারতবর্ষে এবং আমার মনে হয় বাংলাদেশে বৈষম্যের হার, বা মানুষ যারা দারিদ্র সীমার ওপরে ছিল তারা দারিদ্র সীমার নিচে চলে গেছে। আপনি যদি ইন্টারন্যাশনাল কম্পারিজন, যেটা স্ট্যান্ডার্ড ধরেন $1 a day বা $1.99 a day বা $2 a day, যে কোনো সূচক দিয়ে আপনি যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে এই বছরে 2020 সালে কিন্তু বৈষম্যের হার অনেক বেড়ে গেছে, এবং অর্থনীতি কোথাও, সমগ্র পৃথিবীতে অর্থনীতি কিন্তু কোথাও ভালোভাবে এগোচ্ছে। ডক্টর শহীদ, একটুখানি আমরা আপনার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে, একটুখানি একটু জানতে যদি চাই আমরা এভাবে, যে আসলে এই বৈষম্যর দিক থেকে কাদের অবস্থান ভালো, বাংলাদেশের অবস্থান ভালো না ভারতের অবস্থান ভালো, আপনি কিভাবে দেখছেন? পার ক্যাপিটা জিডিপি যেটা আপনি বলছেন, হ্যাঁ, পার ক্যাপিটা জিডিপি কিন্তু একটা বৈষম্যের দিকে ইঙ্গিত করে। হ্যাঁ, মানুষের মধ্যে এই জিডিপি কিভাবে বন্টিত হয় বা বন্টন হয়েছে সেটাই ইঙ্গিত করে, মাথা পিছু আয় কতটা। এইবার এটা হচ্ছে প্রাথমিক একটা সূচক বৈষম্য। এইখানে আমার মনে হয় বাংলাদেশের অবস্থা যেমন ভালো নয়, যদি আপনি বৈষম্য বা ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটির কথা বলেন বা কনজাম্পশন ইনইকুয়ালিটির কথা বলেন, ভারতবর্ষে কিন্তু বিশ্বায়ন পরবর্তী যুগে 1991 সালে আপনি যদি দেখেন বৈষম্য কিন্তু বেড়ে গেছে। মানে গরিবের টাকা কমে গেছে, যারা উচ্চ শ্রেণীর মানুষ, যাদের উচ্চ আয় ক্ষমতা আছে, তাদের অর্থ কিন্তু বেড়ে গেছে, এবং দুজনের মধ্যে গ্যাপ অনেকটা বেড়ে গেছে। এবং আরবান সেক্টরে, রুরালে যতটা না বেড়েছে, আরবান সেক্টরে, নগর অঞ্চলে কিন্তু এই ভারতবর্ষে এই বৈষম্যের হার অনেকটাই বেড়ে গেছে। সেহেতু আমার মনে হয় যে এই বছর যদি আপনি দেখেন, এই বছরে কিন্তু যেমন অর্থনৈতিক প্রাথমিক সূচক যে জিডিপি, পার ক্যাপিটা জিডিপি বা জিডিপির বৃদ্ধি নিম্নগামী, তেমনি কর্মসংস্থান নিম্নগামী, এবং বৈষম্যের হার তেমনি বেড়ে গেছে। জি, এবং ডক্টর শহীদ, একটু আপনার কাছে আবার চেষ্টা করবো আমরা রাখা যায়। আমি এখানে সাইফুল আলম রয়েছেন, তিনি একটা পত্রিকার সম্পাদক, তার পত্রিকাও কিন্তু বহুবারই কিন্তু এই ধরনের সংবাদ পরিবেশিত হয়, যেটি শওকত মাহমুদ ভাই বললেন, এবং আমিও একটু জানবার চেষ্টা করছি। আমাদের জিডিপি নিয়ে কিন্তু আমরা এক ধরনের উচ্ছ্বাস থাকি, আনন্দে থাকি, আমাদের গণমাধ্যমগুলো সেটি প্রকাশ করে আনন্দের সংবাদ, কিন্তু মানুষের যে ক্রয় ক্ষমতা, মানুষের মধ্যে একটা স্বস্তি, মানুষের মধ্যে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা, সেই জায়গাটাকে বিশ্লেষণ করলে আসলে এই জিডিপিতে কি আমরা সন্তুষ্ট থাকবো, নাকি না আমাদের আসলে অন্য অন্য যে বিষয়গুলো সেগুলোকে দৃষ্টি দিতে হবে, যেটি আমাদের বলছে যে আয় ব্যয়ের যে বৈষম্যটা বেড়ে যাচ্ছে, গরিব বেশি গরিব হয়ে যাচ্ছে, ধনী আসলে বেশি ধনী হয়ে যাচ্ছে। একটা বিষয় স্পষ্ট, সেটা হলো যে 2020 সাল কিংবা 20 সাল, এটি আসলে একটি অস্বাভাবিক পরিস্থিতি সারা বিশ্বকে উপহার দিয়েছে। সারা বিশ্বের অর্থনীতি কিন্তু নাজুক পরিস্থিতির মুখোমুখি, অনেকটা ভেঙে পড়েছে বলা যায়। স্বাস্থ্যখাত যেমন ভেঙে পড়েছে, অর্থনীতিটাও কিন্তু সারা বিশ্বের ভেঙে পড়েছে। এবং এই বছর জিডিপি কি হবে, সর্বশেষ কি গিয়ে দাঁড়াবে, অর্থনৈতিক অবস্থা কোন দেশের কোথায় গিয়ে দাঁড়াবে, এটাও কিন্তু সুস্পষ্টভাবে ইঙ্গিত করাটা খুব কঠিন, যদিও আমরা কিছু কিছু দেখছি। গতই আসার কথা এই জায়গাটায় আমি একটু ভিন্ন মত পোষণ করি, সেটা হলো যে আসার কথাটা এই জায়গায় যে বাংলাদেশে গত 10-15 বছর ধরে অর্থনীতি একটি মানে ধারাবাহিক অগ্রগতির দিকে অগ্রসর হচ্ছে,
এবং এটির অনেকগুলো সূচকই, শুধুমাত্র যে আপনি জিডিপির কথা বলছেন, বাংলাদেশের রিজার্ভ এই মুহূর্তে প্রায় $40 বিলিয়ন, যেটি একটি অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে এটি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক দেশের চেয়ে ভালো, অনেক দেশের চেয়ে ভালো জিডিপি আমাদের মানে রিজার্ভ এইটা। আপনি দেখেন যে করোনার মধ্যে, যেখানে আমাদের করোনার আগে আমাদের রেমিটেন্স আসতো 15 থেকে 16 বিলিয়ন ডলার, সেখানে আমাদের প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স এসছে, যেটি একটি অস্বাভাবিক। এবং এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে এটি একটি, আপনি দেখেন যে এর পাশাপাশি যে সূচকগুলোর কথা বলা হয়েছে, যেটি ডক্টর মোস্তাফিজ খুব চমৎকার বলার চেষ্টা করেছেন, সেটি হলো যে আপনি দেখেন যে আমাদের মানে শিক্ষার হার বেড়েছে, আমাদের নারীর ক্ষমতায়নটা বেড়েছে, আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, আমাদের আপনার দেখেন যে বেকারত্বের সংখ্যা ভারতের চেয়ে আমাদের এই মুহূর্তে কম, যেটি গতকাল আমি এনডিটিভির একটি রিপোর্টে যেটি সুস্পষ্টভাবে দেখেছি। এই সুযোগগুলো আছে। আরেকটি বিষয় দেখেন যে করোনার মধ্যে জুলাইতে আমাদের জাতীয় বাজেট হলো, সেই বাজেটে আমাদের জাতীয় বাজেট হলো 5,68,000 কোটি টাকা। এটি যখন বাজেটটা ঘোষণা করেছে তখন কিন্তু অনেকের কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে এত উচ্চাকাঙ্ক্ষী একটি বাজেট, 5,68,000 কোটি টাকা এই করোনার মধ্যে, সেখানে আপনার উন্নয়ন বাজেট ধরা হয়েছে প্রায় 2,05,000 কোটি টাকা। তো সেটি করা হয়েছে এবং সেই জায়গায় সেই ধারাবাহিকতা কিন্তু আমরা মোটামুটি অগ্রসর করছি। বেকারত্বের কথা বলেন, বাংলাদেশে যেই হারে বেকার হয়েছে, বাংলাদেশে অত বড় প্রতিষ্ঠানও নাই। ভারতে যেটি আমরা দেখেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 30,000 কর্মীকে একটি ব্যাংক থেকে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের চাকরি নাই। তো সেটি আমরা সংবাদে দেখেছি, আমরা জানি না শেষ পর্যন্ত কতটা হয়েছে। বিদেশি অনেক ফরেন এয়ারলাইন্সকে দেখেছি, তারা তাদের সমস্ত কর্মীকে ছাঁটাই, বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর নাম এখন বলা যাবে, সেগুলো একেবারে মনে হয় যে ছাঁটাই করতে করতে খালি হয়ে গেছে। তো সেরকম একটি পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও আমরা চিন্তা করেছিলাম যখন মার্চ এপ্রিলে প্রথম আমরা করোনায় আক্রান্ত হলাম, যে বাংলাদেশে করোনায় অনেক মানুষ মারা যাবে, বাংলাদেশে অনেক মানুষ বেকার হয়ে যাবে। আমাদের বাংলাদেশের বড় সম্পদ যেটি হলো যে আমাদের কৃষি খাতের একটি অন্তর্নিহিত শক্তি তৈরি হয়েছে, এটা একটা বড় শক্তি তৈরি হয়েছে। আমাদের মূল অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার জন্য ওই জায়গাটার কোনো বিকল্প নাই এবং সেই শক্তিটা কিন্তু আমাদের মোটামুটি দাঁড় করিয়ে রেখেছে। আমরা হ্যাঁ শিল্পায়নে যেটি বলেছে, হ্যাঁ শিল্পায়ন হয়নি, শিল্পের জন্য সেই অর্থে বড় ধরনের ঋণও কিন্তু আমরা যোগান দিতে পারি না এই সময়। তো সেটি একটি বড় কথা। আপনার কাছে আবার আসলে প্রফেসর মোস্তফা আপনাকে দিয়ে শেষ করতে চাই। সার্বিক অবস্থার বিবেচনায় আসলে বাংলাদেশের অর্থনীতিকে আমরা খানিক আগে আমরা জনাব খালিদ ইব্রাহিম আমাদের সাথে ছিলেন, আমরা আর্থিক খাতের বিশৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, আমাদের ব্যাংকের যে কথা বলছিলাম, শেয়ার বাজারের কথা বলছিলাম। তো সার্বিকভাবে আপনি আসলে আমাদের এই যে আর্থিক খাতটাকে আমাদের জিডিপি বলি, ক্রয় ক্ষমতা বলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে। আমরা দেখছি যে এখানে ইতিবাচক অনেক প্রবণতা অবশ্যই আছে, যেটা আমাদের গৌরব এবং অহংকারের জায়গা। বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি, তার মধ্যে একটি আর্থসামাজিক বিভিন্ন সূচক, মানব সম্পদ সূচক একটি, কিন্তু আমাদের কিছু কিছু কাঠামোগত দুর্বলতা আছে, যে দুর্বলতাগুলিকে আমাদেরকে কাটাতে হবে। আমরা কর্মসংস্থানের কথা বললাম, একটা কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি হতে পারে, কিন্তু আমরা বৈষম্যের কথা, বাংলাদেশে আমাদের আয় বৈষম্য বাড়ছে। আমরা দেখছি যে ভোগ বৈষম্য আবার কম, কারণ বাংলাদেশে সেফটি নেট প্রোগ্রাম অনেক শক্তিশালী, আবার আমাদের বেসরকারি খাত বেশ শক্তিশালী। আপনি যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি শৈক্ষের সাথে একমত যে 2020 হয়তো একটা আমরা, কিন্তু আমাদের যদি ধারাবাহিকভাবে যদি আমাদের সামনে যেতে হয়, তাহলে এই আর্থিক খাত, যেটা নাকি বলা হয় যে অর্থনীতির একটা মানে রক্ত সঞ্চালন করে, এই খাতটাকে অবশ্যই আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এবং আমরা জানি যে আমাদের নন পারফর্মিং লোন, এবং এগুলো সেই ডিসিপ্লিনটা কি আছে কিনা আনতে গেলে আমাদের যেসব সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলি আমাদের করতে হবে। আমরা কিন্তু বলেছি এবং আমাদের সিপিডি থেকেও বারবার আমরা বলেছি যে আমাদের ব্যাংকিং একটা স্বাধীন কমিশন করা দরকার, যেটার মাধ্যমে এই যে যারা নাকি উইলফুল ডিফল্টার আছে তাদের থেকে নন উইলফুল ডিফল্টারদেরকে এটাকে ভাগ করা, কি কারণে হচ্ছে এবং ব্যাংকগুলোকে কিভাবে এই ধরনের এনফোর্সমেন্টের মধ্যে নিয়ে আসা যায়, বাংলাদেশ ব্যাংকের যে স্বাতন্ত্র এবং স্বাধীনতা সেটা কিভাবে আরো শক্তিশালী করা যায়, এগুলো নিয়ে কিন্তু আমরা বলেছি যে বিভিন্ন সংস্কার দরকার। সেটা যদি করা যায় তাহলে কিন্তু আইএমএফ যে প্রজেকশনটা করেছে এবং আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন
যে এই বছরটা বুঝলাম যে এটা নরমাল বছর না, কিন্তু 2025-এ ভারতকে বাংলাদেশ আবার পার ক্যাপিটা জিডিপিতে ছাড়িয়ে যাবে, সেটাই হবে কিন্তু টেকসই, এবং সেখানেই সংস্কারের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। জি, সেই জায়গাটা আপনার কাছে শুনলাম। আমরা সর্বশেষ ডক্টর সৈকত একটু যদি বলবেন যে যেটি আমরা নিজেদের মধ্যে একটা তৃপ্তি আমরা করছি, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, তাদের সাথে আমাদের সব দিক থেকে একটা সুসম্পর্ক রয়েছে, কিন্তু কি কারণের জন্য মনে হয় যে ভারত এই পিছিয়ে পড়ছে? সেখানে কি কোনো রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক বিশৃঙ্খলা, কি কারণের জন্য সেটা যদি একটু সংক্ষেপে একটু বলেন আপনি। না, আমার মনে হয় রাজনৈতিক বিশৃঙ্খলা তো সব দেশেই থাকে। রাজনৈতিক বিশৃঙ্খলাকে যদি বাদ দেন, অর্থনীতির দিকটা আপনি যদি দেখেন, এই মহামারী বা অতিমারির সময় যদি প্রপার পলিসি আপনি যদি না নেন মহামারী বা অতিমারিকে রোধ করার জন্য, যে আপনি যদি দেখেন গত কয়েক বছরে ভারতবর্ষে ফিসকাল পলিসি, কারণ এই সময় ভারতবর্ষের কিন্তু যে একটা অর্থনৈতিক মন্দা, সেটা কিন্তু 2012 সাল থেকে চলছে, 16 সালের পর থেকে আরো বেশি করে ত্বরান্বিত হয়েছে। সেই জায়গায় যদি সেই অর্থনৈতিক মন্দাকে যদি আমার আটকাতে হয়, সেখানে কিন্তু ফিসকাল পলিসি দরকার, সেখানে কিন্তু ট্র্যাডিশনাল মনিটারি পলিসি দরকার। সেইগুলো যতক্ষণ স্থানে না থাকবে, ততক্ষণ কিন্তু ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার একটা উপায় কিন্তু বেরিয়ে আসবে না। এবং এই ট্র্যাডিশনাল পলিসি এখন অসম্ভব জরুরি হয়ে গেছে করোনাকালীন অবস্থায়। এটা ভারত সরকারকে মনে রাখবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষে ছোট্ট করে যদি একটু আপনি 2 সেকেন্ডে বলেন একটুখানি, সেটি হচ্ছে যে ভারতের মানুষের ভাবনাটা কি, যে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক যে আমরা অগ্রগতির কথা বলছি, তারা একটু চিন্তিত এবং বিচলিত, কারণ তারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাহাকার। একদিকে জিডিপির বৃদ্ধি নেই, একদিকে কর্মসংস্থান নেই, তারা তো নিজেরা, এবং ক্রয় ক্ষমতা কমে গেছে, সেখানে একটা হাহাকার। সেই জন্য তারা নিশ্চয়ই চিন্তিত। এবং তবে আমার মনে হয় আমাদের ভারতের পূর্ববর্তী অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম বলেছেন যে আমাদের কিন্তু কম্প্যারিজনটা যখন করতে হবে একটা ডিফারেন্ট মেট্রিকে পুরো জিনিসটা, শুধু পার ক্যাপিটা জিডিপিতে যদি দেখেন তাহলে কিন্তু হবে না, অন্যান্য মেট্রিকেও দেখতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সৈকত সিংহ রায়, আপনি পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। জি, নিশ্চয়ই। করোনাকালীন অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার জন্য যে বাংলাদেশ সরকার যে 21টি খাতে 1,12,000 কোটি টাকার প্রণোদনার একটা ঘোষণা করেছে, এইটা হয়তো কিছু কিছু ছাড় হয়েছে, কিছু কিছু হয় নাই, কিন্তু মানে এটার একটা প্রভাব কিন্তু পুরো অর্থনীতিকে আপনি দেখেন যে আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে প্যাকেজটা দিয়েছে, সেই প্যাকেজটা দিয়ে সর্বক্ষেত্রে মানে অর্থনৈতিক সহায়তা, সকল ক্ষেত্রে সহায়তা দানের জন্য একটা প্যাকেজ ঘোষণা, সেটা 1,12,000 কোটি টাকার উপরে। জি, নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর সৈকত সিংহ রায়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা একটু মার্কিন নির্বাচন নিয়ে কথা বলতে চাই, এবং যে নির্বাচন নিয়ে এখন সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন দেশে এই মার্কিন নির্বাচনের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে, আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কি প্রেসিডেন্ট থেকে যাবেন কিনা, নাকি জো বাইডেন তিনি নির্বাচিত হতে যাচ্ছেন, কার পপুলারিটি বেশি, জনমত জরিপ কিভাবে চলছে, এরকম নানা রকম জল্পনা কল্পনা বাংলাদেশেও সারা বিশ্বে চলছে, আমেরিকা তো বটেই সেই জল্পনা কল্পনা চলছে। এবং আমরা দেখছি যে দুপক্ষের মধ্যে, বিশেষ করে ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে কথার যে বাহাস, সেই বাহাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সে কারণের জন্য আমরা একজন উপযুক্ত ব্যক্তিকে আজকে আমাদের এই অনলাইনে যুক্ত করেছি। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ, যিনি সবসময় বিভিন্ন কলাম লিখেন, মতামত দেন, বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখেন, আমেরিকা সম্পর্কে খোঁজখবর রাখেন। তাকে আমরা একটু যুক্ত করেছি। আমি আমাদের স্টুডিও অতিথি সাংবাদিক সাইফুল আলম এবং শওকত মাহমুদ ভাইয়ের সাথে কথা বলবার আগে আমি একটু প্রফেসর আলী রিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই সর্বশেষ আর মাত্র কয়দিন বাকি আছে, 3 তারিখে নির্বাচন, সর্বশেষ এই মার্কিন নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি হচ্ছে সেখানে এখন? দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন আসলে শুরু হয়ে গেছে। 3 তারিখে আসলে নির্বাচনের তারিখ বটে, কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন যে এবছর যে হারে আগাম ভোট দেওয়া হচ্ছে, সবসময় আগাম ভোট দেওয়ার একটা পদ্ধতি তো থাকেই। এবার প্রথমত আগাম ভোট দেওয়ার ব্যবস্থাটা একটু বিস্তারিত হয়েছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে জনসাধারণের মধ্যে অংশগ্রহণটা বেড়েছে আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং এই আগাম ভোটের পরিমাণ যে কোনো রকম অতীতের রেকর্ড ভঙ্গ করেছে ইতিমধ্যে। সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে তাতে আমি দেখতে পাই প্রায় 58 মিলিয়নের বেশি লোক ইতিমধ্যে ভোট দিয়েছে। এটা হচ্ছে গতকাল সন্ধ্যার হিসাব।
আজকে সকালের হিসাব যদি আপনি দেখেন, দুটো অঙ্গরাজ্য থেকে আমি কথা বলেছি ইতিমধ্যে, একটা হচ্ছে ফ্লোরিডাতে, আরেকটা হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে এখন যে হারে লোক অপেক্ষা করছেন বিভিন্ন কেন্দ্রে, তাতে বোঝা যাচ্ছে যে আসলে একটা বড় রকমের অংশগ্রহণ হবে। এগুলো হচ্ছে অংশগ্রহণের দিক, কিন্তু ফলাফলের দিক যদি আপনি বিবেচনা করেন, সেগুলো জনমত জরিপের উপরই তো এখন নির্ভর করবো আমরা। তাতে দুটো জিনিস স্পষ্ট হয়ে উঠছে। একটা হচ্ছে যে জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতে মিস্টার বাইডেন যিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, তিনি অনেক এগিয়ে আছে। কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত কেবল সেটাতে হবে না। আমরা এটা জানি সকলেই যে আসলে ইলেকট্রাল কলেজ এবং বিশেষ করে 3-4টে অঙ্গরাজ্যে এসে শেষ পর্যন্ত ঠেকবে। এবং সেদিক থেকে এখন পর্যন্ত যে ধরুন 6টি যদি অঙ্গরাজ্য আপনি বিবেচনা করেন, তবে দেখা যাচ্ছে তার অন্তত পক্ষে 5টিতে জো বাইডেন জনমত জরিপগুলিতে এগিয়ে আছে এবং সেগুলিতে অংশগ্রহণ পাচ্ছে। তাতে করে মনে হচ্ছে এখন পর্যন্ত যে পরিস্থিতি এবং ভোটের যে প্রবণতা, সেটা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের। কিন্তু সেখানে কারচুপির কি কোনো রকম কোনো কিছু আলোচনায় আসছে কিনা, যেটি বলা হচ্ছে, সন্দেহ করছে অনেকে যে এই নির্বাচনে কোনো সূক্ষ্ম কারচুপি হয় কিনা, সেটি আপনার বিশ্লেষণে বা আপনার নজরে কোনো কিছু আসছে কিনা, হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? দেখুন, কারচুপি বলতে ঠিক আপনি মানে কোন অংশটাকে বলবেন? যেমন ধরেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্ন অঙ্গরাজ্যে যে সমস্ত রিপাবলিকানরা ক্ষমতায় আছেন, তারা যেভাবে ভোটার সাপ্রেশনের ব্যবস্থা করেছেন, সেগুলি এক ধরনের কারচুপি বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সকলের অংশগ্রহণের আসলে ব্যবস্থা থাকা উচিত ছিল। সেক্ষেত্রে রিপাবলিকান দল এবং তার যে সমস্ত গভর্নর আছেন, কোথাও কোথাও লেজিসলেটিভ বডি আছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু আদালতও আসলে এমন সব ব্যবস্থা নিচ্ছেন যেগুলো আসলে ভোটার সাপ্রেশন সেই অর্থে। কিন্তু যে ভয়টা পাওয়া হচ্ছিল এবং এখনো যে ভয়টা আছে, সেটা হচ্ছে হ্যাকিং, ইলেকশন সিস্টেম হ্যাকিং করার। এবং সেক্ষেত্রে রাশিয়ার একটা বড় রকমের চেষ্টা তো আছেই, ইরান আছে, চীন আছে, যারা চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে রাশিয়ার কাছে ভোটার লিস্ট কোনো কোনো ক্ষেত্রে হ্যাকিং করে তারা সংগ্রহ করতে পেরেছে। এই ভীতিটা এখনো আছে যতক্ষণ না পর্যন্ত আমরা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল জানবো বা গণনা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত থাকবে। আর একটা বিষয় হচ্ছে আগাম ভোটের আরেকটা দিক, সেটা হচ্ছে যে ধরুন মানে মেইল ইন ভোট যেগুলো, সেগুলো গোনার সময়টা তো একটু পরে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সময় কি ধরনের প্রচারণা হয় সামাজিক মাধ্যমে, সেটাও এক ধরনের কারচুপির মধ্যে পড়তে পারে বলে আমি মনে করি। জি, আমি আসলে নিজের আলোচনা যুক্ত হলাম না। আমি সাইফুল ভাই এবং শওকত মাহমুদ, আপনারা একটু প্রফেসর আলী রিয়াজের সাথে যুক্ত হবেন কিনা, আপনাদের জিজ্ঞাসা আপনারা জানবেন কিনা? সাইফুল ভাই একটু আলী রিয়াজ সাহেবের সাথে জানবেন কিনা যে আসলে ভোটের পরিস্থিতি কি, বা আপনার জিজ্ঞাসা কি, বা আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না, সেটা হলো যে মূলত আসলে যে কথাটা সামনে এসছে, অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হলো যে যারা বিশেষ করে অভিবাসী হিসেবে আমেরিকান সিটিজেন আছে, যারা আমেরিকান সিটিজেন কিন্তু আমেরিকান অরিজিন না, তাদের অবস্থানটা কি হবে? আরেকটা আমরা যেটা শুনতে পাচ্ছি যে নারী এবং নতুন ভোটারদের অংশগ্রহণ ডেমোক্রেটের পক্ষে যাবে, কিংবা যারা এর আগে আমি যাদের কথা বললাম তাদের ভোটটা ডেমোক্রেটদের পক্ষে যাবে, এরকম একটা মূল্যায়নের কথা এসছে। আরেকটা হলো যে করোনাকালীন পরিস্থিতি নিয়ে তো আমরা যেটা দেখছি যে বিতর্ক, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক, অন্যান্য বিতর্কগুলো যেগুলি আছে সেগুলো তো দেখেছি। কিন্তু মূল কথাটা হলো যে ট্রাম্প জিতলে যারা মানে ভিন্ন দেশের মানুষ, এখন আমেরিকান সিটিজেন, তাদের অবস্থাটা আসলে কি হবে, কিংবা বাইডেন জিতলে আমরা কতটা সুফল পাবো, সেই জায়গাটায় মানে আমাদের পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে, এটা একটা মানে আমাদের জানবার বিষয় আছে। জি জি, প্রফেসর আলী রিয়াজ। হ্যাঁ, অভিবাসী জনগোষ্ঠীর জন্য অবশ্যই বাইডেন প্রশাসন ইতিবাচক হবে। গত কয়েক বছরে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অভিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে এক ধরনের শুধু প্রচারণা নয়, ব্যবস্থাগুলো পর্যন্ত গ্রহণ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের আওতায়। আমি বলি যে এক ধরনের ডিসডেইন আছে। শুধু তাই না, যে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে নীতি এবং এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আসলে অভিবাসী জনগোষ্ঠীকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে ট্রাম্প প্রশাসনের আওতায়, এবং সেটা অব্যাহত থাকবে। এবং দুর্ভাগ্যজনকভাবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্নির্বাচিত হন, তবে অভিবাসী জনগোষ্ঠীর উপর চাপ বাড়বে, এবং শুধুমাত্র যে কথিত অবৈধ, যাদেরকে আমি আনডকুমেন্টেড মাইগ্রেন্টস বলি, তাদের উপরই শুধু চাপ পারবে তা না, আসলে ডকুমেন্টেড লিগ্যাল যারা আর কি,
তাদের ক্ষেত্রে আসলে চাপ বাড়বে। তারপরে ধরুন পারিবারিক ভিসা বলে যেটা, সেটা ইতিমধ্যে সংকুচিত হয়েছে, আগামীতে আরো সংকুচিত হবে। H1B যার আওতায় আসলে অভিবাসী জনগোষ্ঠী চাকরি করে সেগুলো সংকুচিত হবে। ডাকা যেটা হচ্ছে যারা শিশুরা এখানে বেড়ে উঠেছে কিন্তু এসেছিলেন এবং তাদের পিতা মাতারা আনডকুমেন্টেড ছিলেন, তাদের যেই সিটিজেনশিপ পাওয়ার পথ সেটা প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করেছেন, যেটা ওবামার সময় করা হয়েছিল। তো এগুলো আসলে চাপ তৈরি করবে এবং আমার জন্য যেটা সুস্পষ্টভাবে আমি বলতে পারি কোন রকম দ্বিধা ছাড়াই, সেটা হচ্ছে যে মিস্টার ট্রাম্পের প্রশাসন যদি আরেকবার ফেরত আসে তবে সবচেয়ে বড় চাপটা আসলে অভিবাসীদের উপর পড়বে। এটা তিনি একটা এক্সাম্পল হিসেবে তৈরি করার চেষ্টা করবেন যে আমেরিকার মধ্যে যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী প্রবণতা তৈরি হয়েছে এবং আন্দোলনগুলি হচ্ছে বা ধরেন মিলিশিয়াগুলো তৈরি হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করার জন্য, তাদের সমর্থন অব্যাহত রাখার জন্য সেই ভোটটা তিনি আদায় করবার জন্য তার চেষ্টা আছে এবং সেভাবেই তিনি কিন্তু তার ভোটের প্রচারণা কিন্তু সেগুলো উল্লেখ করছেন। আমি অবশ্যই সেটাই হয়েছে। সাহেবের সাথে আপনার কোনো কথা বা জিজ্ঞাসা আছে কিনা? না, প্রফেসর আলী রিয়াজ সাহেবের কাছে আমার দুটো বিষয় জিজ্ঞাসা। একটি হচ্ছে যে আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবরটা আমেরিকান মিডিয়া পার্টিকুলারলি সিএনএনে যেভাবে দেখছি, সেখানে কিন্তু সিনেট রেস বা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কিন্তু আমরা সেরকমভাবে খবর পাচ্ছি না। কিন্তু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিনেট এবং কংগ্রেসে এবার ডেমোক্রেটরা মেজরিটি পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অনেক জায়গায় রিপাবলিকান প্রার্থীরা হেরে যেতে পারেন, এটা একটা সম্ভাবনার কথা দেখছি। দ্বিতীয়ত, জনমত জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও যেটা হিলারি ক্লিন্টনও এগিয়ে ছিলেন, কিন্তু পরে অনুসন্ধানে বের হলো যে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তারা জনমত জরিপে বলেছেন যে না, আমরা হিলারিকে ভোট দেব। কিন্তু কারণ ট্রাম্পের মতো এরকম একজন বদ প্রকৃতির লোককে ভোট দিতে যাচ্ছি এরকম বলাটাও হয়তো অনেকে শ্বেতাঙ্গ মনে করেনি যে এটা বলাটা সঠিক হবে। তো আসলে এই জনমত জরিপগুলির পাশাপাশি এখন ট্রাম্পের জন্য যেটা মানে আমি মনে করছি যে সে হয়তো একটা আদালতের উপরেও একটা ভরসা করে বসে আছে যে 2-3টা স্টেটে যেগুলো রিপাবলিকান কন্ট্রোল স্টেট বা গভর্নর বা সেক্রেটারি অফ স্টেট ওদের আছে, তারা নির্বাচনী ফলাফলকে এমন একটা জায়গায় আটকে দিতে পারে যার দরুন সেটা হয়তো বিলম্বিত হবে অথবা কোর্টে গড়াতে পারে। এটার একটা সম্ভাবনা ট্রাম্প হয়তো খতিয়ে দেখতে পারে। সেই ক্ষেত্রে জো বাইডেন যদি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, যেই ভিক্টরির কারণে 2-3টা স্টেটে ফলাফল আটকে থাকলেও সেটার কোনো হবে না, প্রভাব পড়বে না, আপনি কি সেই ধরনের কোনো বিজয় এই মুহূর্তে আশা করছেন কিনা যে ডেমোক্রেটিক পার্টি সেই ধরনের একটা ম্যাসিভ ভিক্টরি এটা পেতে পারে? জি, প্রফেসর আলী রিয়াজ। শওকত মাহমুদ যেটা বলেছেন, 3টা প্রসঙ্গ আছে, আমি একটা করে বলি। একটা হচ্ছে জনমত জরিপ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আংশিক সঠিক। আংশিক সঠিক মানে হচ্ছে 2016 সালে জনমত জরিপে জাতীয় পর্যায়ে দেওয়া হয়েছিল, তার থেকে হিলারি ক্লিন্টন কম পাননি, ভেরিয়েশনসটা 1 পয়েন্টেরও কম ছিল। সেদিক থেকে ন্যাশনাল পোলগুলো ঠিক ছিল। বিপদটা তৈরি হয়েছিল কোথায়? সেটা হচ্ছে যে 3টা বা 4টা অঙ্গরাজ্যে, উইসকনসিন, ম্যাডিসন, পেনসিলভেনিয়া, এই সমস্ত জায়গাতে যে শেষের দিকে যে জনমত জরিপগুলো করার কথা ছিল বা করা উচিত ছিল সেগুলো করা হয়নি। এবং তাদের স্যাম্পলিং এ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এডুকেশনের ভেরিয়েশনটা বা ভেরিয়েবলসটা ঠিক মতো নেওয়া হয়নি এবং খানিকটা টিল্টেড ছিল কলেজ গ্রাজুয়েটের দিকে। 2016 সালের পরে সেটা ঠিক করা হয়েছে সমস্ত জনমত জরিপে, যে কারণে 2018 সালের জনমত জরিপ ঠিক ছিল এবং সেই সময় দেখা গেছে যে ফলাফল ঠিকই এসছে যেভাবে প্রেডিক্ট করা হয়েছিল। সেদিক থেকে আমি এখন মনে করি যে জনমত জরিপগুলো অনেক বেশি সে ভালো ধারণা দিচ্ছে এবং তদুপরি এখন ধরুন প্রায় দিন 10 আগে বা তারও কম সময়ের আগে হিলারি ক্লিন্টন যে অবস্থানে ছিলেন তার চেয়ে অনেক ভালো অবস্থানে আছে মিস্টার বাইডেন। দ্বিতীয় প্রসঙ্গ যেটা শওকত তুলেছেন সেটা হচ্ছে যে আসলে সেনেটের কথা, সেনেট এবং হাউসের কথা। হাউসে এখন ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা আছে, 2-1টা সিট হয়তো তারা হারালেও হারাতে পারেন, তাতেও কিছু যাবে আসবে না, সংখ্যাগরিষ্ঠতা অব্যাহত থাকবে, এটা প্রায় নিশ্চিত। সেনেটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আশা করা হচ্ছে এবং এখন পর্যন্ত যে সমস্ত ইঙ্গিত, সম্ভবত ডেমোক্রেটরা 1টা সিট হারাতে পারেন, কিন্তু আশা করা হচ্ছে 4 থেকে 5টা সিট তারা জিতবেন, তাতে করে তাদের সংখ্যাগরিষ্ঠতা আসলে একেবারে শেষ মুহূর্তের দিকে আছে। আমি যেটা একদম জনাব শওকত মাহমুদ বললেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবার কি কোনো সম্ভাবনা আছে কিনা জো বাইডেনের? হ্যাঁ, সেই জায়গাটাই আমি আসছিলাম। সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। সেটা এখন পর্যন্ত যা অনুমান
এবং ধরুন এখন আমি তো একটা রেকর্ডেড ভার্সনের কথা বলছি, আগামীকাল 3 দিন পরে বা 3 নম্বর পরে শওকতি হয়তো আমাকে ধরবেন যে এরকম মন্তব্য করার জন্য। আমি আশা করছি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির জন্য। আমি আশা করছি এই কারণে নয় যে আমার এক ধরনের পক্ষপাত আছে, এই কারণে আমি আশা করছি যে এই পর্যন্ত যে সমস্ত ইঙ্গিত, এবং অবশ্যই শওকত মাহমুদ যে সমস্ত আশঙ্কার কথা বলছেন সে সমস্ত আশঙ্কা কিন্তু বিবেচনার মধ্যে আছে, কারণ এটাই আসলে শেষ পর্যন্ত চেষ্টা যে এটা সুপ্রিম কোর্টে গড়িয়ে নিয়ে যায়। যে কারণে দেখতে পারলাম আমরা যে এত তাড়াহুড়া করে একজন বিচারপতিকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন, যাতে করে একেবারে নিশ্চিত থাকা যায় যে শেষ পর্যন্ত গড়িয়ে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে ফলটা যেন মিস্টার ট্রাম্পের পক্ষে আসে। কিন্তু আমি এগ্রি করি এই সাথে, যদি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং এখন পর্যন্ত ইঙ্গিত সেদিকে, আমি সেটাই আশা করছি। কিন্তু আপনি যদি আমাকে নিশ্চিত করে বলতে পারেন তাহলে আমি বলবো না, তবে তা আশা করার যথেষ্ট পরিমাণে ভিত্তি রয়েছে, আসলে তথ্যগত ভিত্তি আছে, তথ্যগত স্ট্যাটিস্টিক্যালি আমি এখন পর্যন্ত মনে করি দেয়ার উইল বি ব্লু ওয়ে, সেটা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। জি, ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজকে। আপনি মনে করছেন তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এবং অভিবাসীদের সুরক্ষা হতে পারে বলে আপনি মনে করছেন, এবং একই সাথে প্রবাসীদের যে সুরক্ষার কথা সেই সুরক্ষার ক্ষেত্রে জো বাইডেনের যে নীতি, সে নীতিতে আমরা বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য প্রবাসী যারা তারা একটা সুরক্ষিত থাকবে সেটাই প্রত্যাশা করছি। দেখা যাক আগামী 3 নভেম্বর পর্যন্ত কি গড়ায় এবং আমাদের এই বাংলাদেশি যারা রয়েছেন সেখানে অবস্থান করছেন তাদের ভাগ্যে কি ঘটে সেই অবস্থার অপেক্ষায় থেকেই আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রফেসর আলী রিয়াজ, আপনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের আজকের স্টুডিওতে অতিথি সিনিয়র সাংবাদিক জনাব সাইফুল আলম এবং শওকত মাহমুদ দুজনই নেতৃত্ব দিয়েছেন, একজন দিচ্ছেন প্রেস ক্লাবে এবং আরেকজন পূর্বে জাতীয় প্রেস ক্লাবে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের দুজনকে সহ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এসএমসি ওরসালানের মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।